তো সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় স্বার্থ নিশ্চিতের পর প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয় বিবেচনা করবেন। ভারত যদি কালকের ভিতরে আমরা একটা বানিয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। ভোলাকে সড়ক পথে যুক্ত করতে নির্মাণ হবে মহাসড়ক, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। জাতীয় স্বার্থ নিশ্চিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দায়িত্ব নেওয়ার পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। শ্রদ্ধা জানানোর পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেন, বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত যদি কালকের ভিতরে আমরা একটা বানিয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। গুড স্টার্ট। এখন দেখি বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মন্ত্রীরা। দেশের সংকট মোকাবিলা, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রশাসনে গতি আনার লক্ষ্যে কাজ করার কথা জানান তারা। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এটা তো দুনিয়ার সব ক্ষেত্রেই হয়ে থাকে। কাজে এইটা নিয়ে আপনারা অতিরিক্ত কোনো বিশেষ গুরুত্ব আরোপের কোনো প্রয়োজন আমি দেখি না। 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। এখন এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার সেই সময়টি আমাদের লাগবে। আল্লাহর রহমতে আমরা মনে করি আগের চেয়ে অনেক অনেক গুণে এই মন্ত্রণালয় ভালো করবে। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সততার সাথে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ কাজ। পরে তারা শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। এ সময় বিশেষ মোনাজাতে অংশ নেন নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও গতি বাড়াতে 2 জন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অন্য প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক, এবং আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। অবশ্যই উনি তো পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন এবং আগেও আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও উনি পররাষ্ট্র বিষয়ক কাজ করেছেন। তো অবশ্যই ওনার তো সেই এক্সপিরিয়েন্স আছেই। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সকাল 10:22 তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা। 20 আগস্ট সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। দ্বীপ জেলা ভোলাকে সড়ক পথে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত দিয়েছেন তিনি। বৈঠকে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সড়ক যোগাযোগ স্থাপনে
3টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটটি সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। রাজধানীতে গ্যাস সংকট যেন কাটছেই না। সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। একই চিত্র বাসাবাড়িতেও, কোথাও চুলায় গ্যাসের চাপ কম, আবার কোথাও মিলছে না একেবারেই। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল থেকে সিএনজি স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকেরা। চলমান গ্যাস সংকট কোনোভাবেই যেন কাটছে না। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের কাঙ্ক্ষিত চাপ না থাকায় ভোগান্তিতে পড়ছেন চালকেরা। সিএনজি স্টেশনে অপেক্ষার কারণে সময় ও আয় হারাচ্ছেন চালকেরা। প্রয়োজনের তুলনায় কম গ্যাস পাওয়ায় হতাশ তারা। 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দৌড়া বয়া থাকি, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে মাত্র 100 টাকা 50 টাকা গ্যাস ঢুকে। এইরকম হলে আমরা কেমন গাড়ি চালাবো? মালিকরে জমা দিয়ে আমরা খালি পকেটে বাইক যাই। আর রাত্রিবেলা মাঝে মাঝে আমরা রাত 1টার সময় সিরিয়াল দিই, সকাল 7টা 8টা বাজে যায় রাতে, সেখানে ঢোকে 200 থেকে 250 টাকার গ্যাস। খুবই ভোগান্তি, এটা বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতেছেন আবার 1-2 দিন না, প্রায় একটা মাস ধরে এই অবস্থা। 350 টাকা গ্যাস লাগে, সারা পাইছিল 38 টাকা গ্যাস। তাহলে কীভাবে সম্ভব? গাড়ি কীভাবে চলবে? শুধু যেমন গ্যাস নাই, সেল যেমন কমে গেছে, তেমনিভাবে আমাদের সিস্টেম লস হচ্ছে। অনেক পাম্প সিস্টেম লসের কারণে বন্ধ রাখছে। শুধু পরিবহন খাতেই নয়, সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। ফলে রান্নাবান্নায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। সারাদিনে একটা ডিম বাইজা বাচ্চাদেরকে খাওয়ানো যায় না। এই যে সকালে ভাত বসাইছে, এখনো পানি গরম হয় নাই। গ্যাস থাকে না, পানি থাকে না, কারেন্ট থাকে না। আমরা সাধারণ মানুষ কিভাবে রান্না করে খাম? আর কারেন্ট না থাকলে আমরা কিভাবে, কারেন্টের চুলা কিনে নিয়ে রান্না করবো? হ্যাঁ, তো সিস্টেম নেই। যানবাহন কিংবা বাসাবাড়ি কোথাও এখনো গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। এ সমস্যার সমাধান কবে হবে সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 5 বাংলাদেশির মরদেহ বিকেলে বেনাপোল পৌঁছেছে। 2 দেশের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে একই হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানকে সাতক্ষীরায় দাফন করা হয়েছে। দুপুর 12টার দিকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে মরদেহটি স্বজনদের কাছে তুলে দেয় বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি। চিকিৎসা নিতে গিয়ে 19 আগস্ট রাতে অগ্নিকাণ্ডের শিকার হয়ে 7 বাংলাদেশি প্রাণ হারান। খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 500 পরিবার। শনিবার মধ্যরাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। এতে দীঘিনালা মাইনি ও দীঘিনালা কবাখালী সড়ক সহ জামতলী ও হিন্দুপাড়া এলাকা পানিতে তলিয়ে গেছে। দীঘিনালা চৌমোহনী স্টিল ব্রিজের 2 পাশের সড়ক ও দীঘিনালা মাইনি ও দীঘিনালা লংগদু সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। 24 ঘন্টায় দীঘিনালায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোলার ঐতিহ্যবাহী 2টি সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট। বছরের পর বছর সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম চললেও বর্তমানে শিক্ষক সংকটে বেকায়দায় প্রতিষ্ঠান দুটি। প্রধান শিক্ষক থেকে শুরু করে বিষয়ভিত্তিক শিক্ষকের পদও রয়েছে খালি। ভোলার সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছে শিক্ষক সংকট। এতে হোঁচট খাচ্ছে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম। 2 শিফটে বিদ্যালয় দুটিতে প্রায় 3,500 শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতি বিদ্যালয়ে 52 অর্থাৎ 104টি পদের বিপরীতে শিক্ষকের 44টি পদ শূন্য রয়েছে।
এছাড়া বালক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও দীর্ঘদিন ধরেই খালি রয়েছে। এ কারণে বিষয়ভিত্তিক শিক্ষক সংকটে এক বিষয়ের শিক্ষক ক্লাস নিচ্ছেন অন্য বিষয়ের। এতে নষ্ট হচ্ছে পাঠদানের গুণগত মান। একজন স্যারের পক্ষে তো এতগুলা ক্লাস দেওয়া সম্ভব না। বায়োলজি ক্লাসে যদি বাংলার শিক্ষক দিয়ে আমাদের ক্লাসটা নেওয়া হয় তাহলে বায়োলজির যে বেসিক জিনিস সেটা তো আর ওনার মধ্যে নেই। দেখা যাচ্ছে যে যেখানে 2 ক্লাসে বসার কথা সেখানে 2টা টিচার থাকতো। সে 2 ক্লাসের বাচ্চা যখন এক ক্লাসে একজন টিচার ক্লাস নেয়, পাঠদান দেয়, তখন সেই টিচারও সম্পূর্ণ পাঠদান দিতে পারে না, প্রত্যেকটা বাচ্চা সেটা মাথায় নিতে পারছে না। লেখাপড়ার মান ধরে রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানান শিক্ষকরা। ইংরেজি শিক্ষক ইংরেজি ক্লাস না নিয়ে অন্যের কাছে দিয়ে এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। স্টুডেন্ট আসলে বঞ্চিত হচ্ছে। উত্তর একটা বা 2টা ক্লাস করার পরে তার সঙ্গত কারণে একটু রেস্টের প্রয়োজন হয়। শিক্ষক না থাকার কারণে দেখা যায় একজন টিচার লাগাতার ক্লাস করতে হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমাদের আইসিটির কোনো পদই নাই, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করা হয় নাই। শূন্য পদের তালিকা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা। তো এই অবস্থায় বিদ্যালয়ের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা। 2 স্কুলের যে শূন্যপদগুলো আছে সেটা আমাদের কাছ থেকে তারা চান, 2-3 বারের বেশিও দেওয়া হয়ে গেছে। দ্রুত শূন্য পদে নিয়োগ না দিলে দীর্ঘমেয়াদে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকির জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এই হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের জবাব হবে চূড়ান্ত এবং ব্যাপক। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কূটনৈতিক আলোচনায় অচল অবস্থা থাকলেও শক্তিশালী অবস্থানে আছে তেহরান। শুক্রবার চিকিৎসকদের এক সমাবেশে পেজেশকিয়ান দাবি করেন, যুদ্ধে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে তেহরান, তাই এখনই যুদ্ধের অবসান ঘটানো ভালো। খেলার খবর। ম্যাকাইতে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ছিল উইকেটের বন্যায় ভরা। মিচেল স্টার্কের 6 উইকেটের পর বাংলাদেশের হয়ে জবাব দিয়েছেন শরীফুল ইসলাম। টাইগাররা অল আউট হয়েছে 64 রানে। দিন শেষে 8 উইকেটে 165 রান করেছে অস্ট্রেলিয়া, তাদের লিড 101 রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে 36 রান তুলতেই 6 উইকেট হারায় বাংলাদেশ। সফরকারীদের হয়ে 0 রানে আউট হন 4 ব্যাটার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুর্দান্ত বোলিংয়ে 10 ওভারে 12 রান দিয়ে 6 উইকেট নেন মিচেল স্টার্ক। বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র 64 রানে। টেস্টে পেসারদের মধ্যে 5 নম্বরে উঠে গেলেন স্টার্ক। টাইগারদের বিপক্ষে 6 উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন ডেল স্টেইনের 439 উইকেটের মাইল ফলক। শেষ উইকেটে তাইজুল ও শরীফুলের 35 বলে 25 রানই দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। শরীফুলের 19 বলে 14 রান হলো দলের সর্বোচ্চ। 26 বলে 11 রান করে অপরাজিত থাকেন তাইজুল। এই অবস্থায় বাংলাদেশ শিবিরে হতাশার ভর করে, তারপরও ছেড়ে কথা বলেনি অতিথিরা। শরীফুল একাই নেন 6 উইকেট, বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি। 8 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া দিন শেষে করেছে 165 রান, তাদের লিড 101 রান। অস্ট্রেলিয়াকে অল আউট করার পথে বাংলাদেশের সামনে এখন ক্যামেরন গ্রিন। 81 বলে 51 রান করে অপরাজিত আছেন তিনি, আর তার সঙ্গী আরেক অপরাজিত নাথান লায়ন 28 বলে করেছেন 10 রান। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বেদনার নীলে বিষাক্ত হকির নীল টার্ফ। সুন্দর স্টেডিয়াম রয়েছে, অথচ খেলা নেই বললেই চলে। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে মাঠকর্মী সকলের বক্তব্য একই, ক্ষমতা আর চেয়ার দখলের রীতি থেকে কেউই বেরিয়ে আসতে পারেনি, যে কারণে ক্রমেই পিছিয়ে পড়েছে দেশের হকি। স্থবির হয়ে পড়া এই খেলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম 1972 সালে প্রতিষ্ঠিত এই মাঠটি আশপাশের কোলাহলের মাঝেও বড্ড নিষ্প্রাণ, নেই নিয়মিত খেলা। মাঝে টানা 2 মৌসুমে হয়নি ঘরোয়া হকির সর্বোচ্চ লিগের খেলা।
অথচ 80 দশকে দেশের ফুটবলের চেয়েও কম জনপ্রিয় ছিল না এই খেলাটি। দেশের ক্রীড়াঙ্গনের হকির ইতিহাস বেশ সমৃদ্ধ। মালেক চুন্নু, বশির, সোনামিয়া, ইউসুফ পেরিয়ে সাদেক, কামাল, জিমি, চয়ন, এরপর মিমো, রোমান, রেজাউল্লাহ এসেও উত্থান ঘটাতে পারেননি খেলাটির। আমাদের যেটা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ বা ফার্স্ট ডিভিশন হকি লিগ সেগুলো আমরা করতে পারি না, এগুলো বিভিন্ন কারণ আছে বা বিভিন্ন অজুহাত দেখায়। আমাদের হকিটা সবসময় একটা সমন্বয়হীনতার অভাব অনুভব করেছি আমরা। কোনো কমিটি ঠিকমতো কাজ করতে পারেনি। ডোমেস্টিক হকি লিগের আমাদের প্রিমিয়ার ডিভিশন হকি লিগ, আমাদের ফ্র্যাঞ্চাইজি হকি লিগ, আমাদের ফেডারেশন কাপ টুর্নামেন্ট, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, এই যে টুর্নামেন্টগুলোকে আপনার ক্লাবগুলোকে এখানে ইনভলভ করতে হবে। 4-5টা টুর্নামেন্ট খেলেন তাহলে ক্লাবগুলো কিন্তু ব্যস্ত থাকবে এবং যখন খেলা হবে তখন কিন্তু স্পন্সর এগিয়ে আসবে। আমরা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী যেমন পেয়েছি, আমরা একজন খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী পেয়েছি এবং তাদের যে উৎসাহ এবং বিশেষ করে ক্রীড়ামন্ত্রী কিন্তু প্রতিদিনই হকির খোঁজখবর রাখছেন। তো এবং আমরা যে টিম এবার এসেছি আপনার নতুন অ্যাডহক কমিটিতে, আমরা একটা টিম হয়ে কাজ করছি এবং এটাতে আমরা বেশি অনুপ্রাণিত হচ্ছি যে আমরা আগামীতে কাজ করতে পারবো। প্রতিষ্ঠার 1 বছর পর 1973 সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন ও 75-এ এশিয়ান হকি ফেডারেশনের পূর্ণ সদস্য পদ লাভ করে দেশের হকি। তখন থেকেই ফেডারেশনে গ্রাউন্ডস রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাজ করছেন বাবুল মিয়া। মাত্র 17 বছর বয়সে হকির সাথে জুটি বাঁধা মানুষটি পাড়ি দিয়েছেন 51 বছর। সমঝোতার অভাব, কারোর সঙ্গে কারোর কোনো অতটা সমঝোতা নাই, আর হলো পৃষ্ঠপোষকতার অভাব। বাংলাদেশে সবচেয়ে মেন যে হকিতে কোনো পৃষ্ঠপোষকতা ওই রকম নাই। যা আপনার ছিল দেখেন, আমাদের বারিশার থাকতে বা রহমত ভাই থাকতে আপনার মোটামুটি লিগ চলতো, আপনার আউট খেলাগুলো চলতো, কিন্তু এখন কিন্তু ওগুলো আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গেছে, চলতে পারতেছে না, চালাচ্ছে না, যার ফলে আমাদের খেলোয়াড়রা ওইরকম এখন সুযোগ সুবিধা পাচ্ছে না। এরাও এখন বিভিন্ন সাইডে চলে যাইতেছে, কেউ বিদেশ গমন করছে, অনেকেই বাইরে চলে গেছে, অনেকে বাংলাদেশে এইটা ওইটা চাকরি বাকরি করতেছে। ঢাকার হকির সূচনা ঘটে 1905 সালে নওয়াব স্যার সলিমুল্লাহর পৃষ্ঠপোষকতায়। খেলাটির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে, বিশেষ করে নতুন খেলোয়াড় তৈরি করতে হকি ফেডারেশন ও বিকেএসপির আলাদা কোর্স আয়োজনে পরামর্শ সংশ্লিষ্টদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সন্ধ্যা সংবাদ শেষ করব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। জাতীয় স্বার্থ নিশ্চিতের পর প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয় বিবেচনা করবেন। ভোলাকে সড়ক পথে যুক্ত করতে নির্মাণ হবে মহাসড়ক, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।